বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আশুরার স্মরণে নানা ধরনের রীতিনীতি পালন করি এবং আশুরার মহান দিনের জন্য প্রস্তুতি নিতে শুরু করি। এভাবেই ইরাকের কারবালায় জড়ো হয়েছেন শিয়া মুসলিমরা। আরবি বর্ষের প্রথম মাস মুহররম মাসে আশুরা উপলক্ষে ইমাম হোসেইনের মাজারের কাছে শোক মাতম করতে এসেছেন তারা। নিজেদের শরীরে আঘাত করে কষ্ট অনুভব করছেন। বছরে মাত্র একবারই এরকমের রাত আসে। এই রাতে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। ইমাম হোসেনের স্মরণে নিজেকে আঘাতের মাধ্যমে কষ্টের অনুভূতি লাভ, গান গাওয়া এবং আমাদের যা আছে তার সবই উৎসর্গ করতে হবে। মুহররম মাসের প্রথম দিন থেকে পরবর্তী 10 দিন ধরে চলে এই শোক। 10ই মুহররম দিনটিকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখে মুসলিমরা। 680 সালের এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে ইসলামের নবী মুহাম্মদের দৌহিত্র ইমাম হোসেইনকে প্রতিপক্ষ হত্যা করে। ওই ঘটনার স্মরণে এই আনুষ্ঠানিকতা পালন করেন মুসলিমরা। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তাজিয়া মিছিল বের করা হয়। সেখানে শিয়া মুসলিমদের সাথে সুন্নি মতাবলম্বীরাও অংশ নেন। মুসলিমদের অনেকেই আশুরার দিন রোজা রাখেন। অনেকে আশুরার আগের দিন এবং পরের দিনেও রোজা পালন করেন। মহরম কিন্তু কোনো উৎসব না। 21শে ফেব্রুয়ারি বলেন বা আমাদের যে কোনো বাংলাদেশে যে মহান নেতা যারা যেদিন মারা গিয়েছেন সেদিন কিন্তু উৎসব হতে পারে না। এটা শোক। ইমাম হোসেন যেদিন হত্যা হয়েছেন, যেদিন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, ওই দিনটা উৎসব হতে পারে না, সেটা শোকের দিন। ইসলামের জন্য সব দিয়েছো তুমি, ইসলামের জন্য সব দিয়েছো তুমি, তোমার স্মৃতির আবেদনকে আমার মিটাতে কেউ পারবে না, পারবে না। হুসেন তোমার রক্তের দাম গলা থেকে মুছবে না, মুছবে না। হুসেন তোমার রক্তের দাম গলা থেকে মুছবে না, মুছবে না। যেমন আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা মূল শোকটা পালন করি, আমরা ওই মাসটাকে কিন্তু ডিক্লেয়ার করে দেই কি এই মাসটা শোকের মাস। মহরমের আমরা 1 তারিখ থেকে এই প্রোগ্রামগুলো শুরু করে দেই। প্রথম মহরম থেকে আমাদের এই হোসেনি দালান যে ইমামবাড়া দেখছেন আপনি, এই ইমামবাড়াতে প্রথমে আমরা রাত 8টায় আমাদের শোকগাথা যেটাকে বলা হয়, যেমন মার্সিয়া, নোহা, এগুলো আমরা দিয়ে শুরু করি। একটা আমাদের যে আলিম যারা আছেন, মৌলানা যারা আছেন, তারা বাংলাতে এবং উর্দুতে এই জিনিসগুলো বয়ান করেন। একই মহরম থেকে আমরা 1, 2, 3 এরকম আমাদের হতে থাকে। 5ই মহরমের পর থেকে, যেমন 6ই মহরম ইমাম হাসানের একজন ছেলে ছিলেন, কারবালাতে শহীদ হয়েছেন। 6ই মহরম আমাদের সেই প্রোগ্রামটা একটা থাকে, সেখানে অনেক ধরনের আমাদের শিরনি হয়। এই শিরনিগুলো আবার মানত করা হয়। 7ই মহরম গাজী আব্বাস, যার নিশান বের হয় আমাদের, ওনার নামে আমরা ওই দিনটাকে রেখেছি যাতে ওনাকে আমরা ওই দিনটায় আমরা সমবেদনা জানাতে পারি। 9ই মহরম ইমাম হোসেনের 6 মাসের যে শিশু যাকে তীর দিয়ে হত্যা করা হয়েছিল,
ওই 9 মাসের শিশুর জন্য আমরা আবার 9ই মুহররম রেখেছি, কি যাতে ওনাকে ওই দিনটা আমরা সমবেদনা জানাতে পারি। এবং 10ই মুহররম সকল শহীদ ওই 10ই মুহররম হয়েছিলেন। আর আজকে যেমন মনে করেন একই মুহররম থেকে আমরা কিন্তু এটা চালিয়ে যাব একদম 9ই রবিউল আউয়াল অবধি, 2.5 মাস। আমাদেরকে এই ঘটনাগুলো প্রত্যেক দিন হবে, কিন্তু হয়তো 10ই মুহররম অবধি এই অনেকগুলো লোক একসাথে হই, কিন্তু এক মুহররম থেকে 2.5 মাস আমাদের কিন্তু এই দালানে এবং আরও বাংলাদেশের প্রত্যেক অনেক অঞ্চলে এরকম ইমামবাড়ি আছেন, হয়তো বা ছোটো আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ঘটনাগুলো আমাদের এই মিলাদগুলো বলা হচ্ছে। এবং ওই ঘটনা কারবালার যে মর্মান্তিক ঘটনা যখনই আমরা স্মরণ করি তখনই কিন্তু আমরা বুক চাপড়াই। ইসলামের জন্য সব দিয়েছো তুমি, ইসলামের জন্য সব দিয়েছো তুমি, তোমার স্মৃতির আবেদন কিয়ামত মিটাতে কেউ পারবে না, পারবে না। হুসেন তোমার রক্তের দাম গলা থেকে মুছবে না, মুছবে না। হুসেন তোমার রক্তের দাম গলা থেকে মুছবে না, মুছবে না। হুসেন তোমার রক্তের দাম গলা থেকে মুছবে না, মুছবে না। হুসেন তোমার রক্তের দাম গলা থেকে মুছবে না। And all of the brilliant military minds involved in this attack. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পশ্চিমা সহ বিশ্ববাসীর ধারণা ছিল পারমাণবিক কার্যক্রমে হয়তো কোনোভাবেই ফিরতে পারবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট এক প্রকার জোর দিয়েই বলেছিলেন তারা ইরানের পরমাণু কার্যক্রম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে এবার নিজেই স্বীকার করেছেন ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসে তাদের ব্যর্থতার কথা। ইরানের 3 পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে ভয়াবহ হামলার পর ট্রাম্প প্রশাসন বেশ গর্ব করে বলেছিলেন পারমাণবিক কার্যক্রম থেকে ইরানকে 5 বছর পিছিয়ে দিয়েছে তারা। মার্কিন এই হামলাকে দুর্ধর্ষ সফল হামলা হিসেবেও অভিহিত করেছিলেন তারা। হামলার পর থেকেই ইরান চুপ থাকলেও বিশ্লেষকরা দাবি করেন ইরানের পারমাণবিক কার্যক্রমকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি মার্কিন হামলা। বেশ কিছু সংবাদ মাধ্যম জানায় হামলার আগেই স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল ইরান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 5 বছর তো দূরের কথা, এই হামলা সর্বোচ্চ কয়েক মাস হয়তো পেছাতে পারে ইরানের পারমাণবিক কার্যক্রম। ইরানের এমন দাবিকে এতদিন মেনে নেয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে এবার ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে ট্রাম্প জানিয়েছেন ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করেনি। আবার তাদের পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুমতিও স্থগিত করেছে ইরান। ট্রাম্পের ভাষায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থায়ীভাবে পেছনে ফেলা হয়েছে, তবে ইরান চাইলে অন্য কোনো স্থানে এটি আবার শুরু করতে পারে। তিনি আরো বলেন তেহরান যদি পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তাহলে সেটি হবে একটি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন শেষে নিউ জার্সি সফরের পথে প্রেসিডেন্সিয়াল বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ট্রাম্প। ট্রাম্প আরো জানান সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে সফরে আসছেন, সেখানে তারা ইরান ইস্যু নিয়ে সরাসরি আলোচনা করবেন। একই সঙ্গে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টিও থাকবে আলোচনার অগ্রভাগে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় তারা ইরান থেকে তাদের পরিদর্শক দল প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর উপর পর্যবেক্ষণ কার্যক্রম এখন বন্ধ রয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন এটি এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে আবারও পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা জরুরি বলেও জানান তিনি।
তেহরান অবশ্য বরাবরের মতোই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাও এ পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যার চূড়ান্ত লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি। এই আশঙ্কার জের ধরে গত 13 জুন প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায় ইসরায়েল। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ওই স্থাপনাগুলোর ওপর একাধিক হামলা চালায়। এই পরিস্থিতিতে তেহরানের ওপর চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানকে পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে দেবে না এবং প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে চলমান সংকট কেবল পরমাণু ইস্যু নয়, বরং এটি গোটা মধ্যপ্রাচ্যকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। আম ছালা দুই গেল। ইরানি নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির এখন এমন দশা। তার দেশে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল ইসরায়েল, খালি হচ্ছিল শত শত মায়ের বুক। ইসরায়েলের নিশানা থেকে বাঁচতে পারছিলেন না দেশটির সামরিক শীর্ষ কর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। তখন সেসব দেখেও মায়া হয়নি তার, বরং তিনি সমর্থন দিয়ে গেছেন ইসরায়েলকে। প্রার্থনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর, আর বিভোর ছিলেন বাবার হারানো মসনদ ফিরে পাওয়ার স্বপ্নে। কিন্তু বিধিবাম ইরানের তীব্র প্রতিরোধ ও দেশটির সাধারণ মানুষের নতি স্বীকার না করার এক দৃঢ় সংকল্পে 12 দিন পরই থেমে যায় যুদ্ধ। এতে বড়সড় ধাক্কা খেল রেজা পাহলভির রাজ্য দখলের স্বপ্নে। যুদ্ধরত সময়ে ইসরায়েল যখন কোনোভাবে ইরানকে আত্মসমর্পণ করতে রাজি করাতে পারছিল না, সরাতে পারছিল না ক্ষমতার মসনদ, বাধ্য হয়ে তখন হাঁটতে হচ্ছিল যুদ্ধবিরতির পথে, ঠিক তখন নিজের হাতে থাকা শেষ ট্রাম্প কার্ডটা খেলেন 1979 সালে রাজতন্ত্র থেকে উৎখাত হওয়া শাহপুত্র রেজা পাহলভি। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে 64 বছর বয়সী স্বঘোষিত এই যুবরাজ ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি টেলিভিশনে হাজির হন, ধূসর স্যুট ও নীল টাই পরে। যেন একটু পরে ইরানে ফিরতে হবে তাকে, দিতে হবে নেতৃত্ব। টেলিভিশনে হাজির হয়ে রেজা পাহলভি আহ্বান জানান ইরানিদের রাস্তায় নেমে আসার, সামরিক ও নিরাপত্তা বাহিনীর বলয় থেকে মুক্ত হওয়ার। বলেন ইরানের ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়ছে। কিন্তু তার সেই আহ্বানে সাড়া দেয়নি কেউ। গণবিক্ষোভ তো হয়নি, বরং খানিক পর যুদ্ধবিরতির ঘোষণা এলে তেহরান জুড়ে বিজয় মিছিল করে ইরানিরা। সেখানে সরাসরি উপস্থিত না থেকেও মধ্যমণি হয়েছিলেন খামেনি, আর সেই আনন্দ মিছিলে শরিক হয়েছিলেন সরকার বিরোধীরাও। ক্ষমতার চেয়ারে বসার জন্য ইসরায়েলের সঙ্গে পাহলভির এ জোট বাঁধা মানতে পারেনি ইরানিরা। ইরানি লেখক ও বিশ্লেষক ত্রিতা পার্সি এ বিষয়ে বলেন, আমার মতে তিনি শাহ ব্র্যান্ড নামটি অনেকটাই ধ্বংস করে দিয়েছেন টিভিতে গিয়ে। ইসরায়েল যখন আমাদের ভবনগুলিকে লক্ষ্য করে বেসামরিক নাগরিকদের হত্যা করছিল, তখন তিনি এর পক্ষে সমর্থন দেখিয়েছেন। ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে পাহলভির প্রতি সমর্থন কমলেও তা এখনো শূন্যের কোঠায় নামেনি। ইরানি প্রবাসীদের মধ্যে একটা অংশ এখনো তাকে সমর্থন করেন, আর এই সমর্থকরা ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী ও পূর্ববর্তী রাজতন্ত্রের পক্ষে। তাদের বিশ্বাস রেজা পাহলভি ইরানের ধর্মনিরপেক্ষ ও পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠায় সক্ষম। তিনি ক্ষমতায় এলে দেশটি আর পশ্চিমাদের কাছে অপ্রিয় থাকবে না, ফলে উঠে যাবে দেশটির উপর জারি করা সব নিষেধাজ্ঞা। পাহলভির দাদা রেজা খান ছিলেন একজন সামরিক কর্মকর্তা। 1920-এর দশকে তিনি ক্ষমতা দখল করেন। পরবর্তী 1941 সালে তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভি স্থলাভিষিক্ত হন। এরপর দীর্ঘ সময় পর 1979 সালে রাষ্ট্রীয় দমন পীড়ন এবং দেশে দারিদ্র্যের হার বাড়তে শুরু করায় বিপ্লবের মাধ্যমে পতন হয় মোহাম্মদ রেজা পাহলভির। আর সেই বিপ্লবের সময় রেজা পাহলভি ছিলেন যুক্তরাষ্ট্রে। সে সময় তার বয়স ছিল মাত্র 17 বছর। সেই থেকে আর কখনোই ইরানে ফিরতে পারেননি তিনি, যদিও সবসময় তার লক্ষ্য ছিল দেশে ফিরে ক্ষমতার মসনদে বসা। সেই লক্ষ্য পূরণে সবশেষ ইসরায়েল ও পশ্চিমাদের দ্বারস্থ হয়েছিলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি।
দীর্ঘ সময় নির্বাসিত থাকলেও ইরানে বাপদাদার প্রতিষ্ঠিত শাসন ফিরিয়ে আনতে নানাভাবে চেষ্টা চালিয়ে গেছেন রেজা পাহলভি। ইরানের বর্তমান সরকারের বিরোধীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন নিয়মিত। তবে সবার আস্থা অর্জন করতে পারেননি তিনি, বরং কেউ কেউ তার সঙ্গে কাজ করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। আবার কেউ তার সঙ্গে কাজ শুরু করলেও পরে নিজেদের দ্রুত দূরে সরিয়ে নিয়েছেন। 2023 সালে সরকার বিরোধী বিক্ষোভ থেকে উঠে আসা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম ইন ইরান তাদের মধ্যে অন্যতম। 2023 সালের মাঝামাঝি স্ত্রী ইয়াসমিনকে সঙ্গে নিয়ে ইসরায়েল সফরে যান পাহলভি। বিশ্লেষকদের মতে এই সফরেই ইরানের আঞ্চলিক প্রভাব ও পারমাণবিক কর্মসূচি রোধে যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তি প্রয়োগের আহ্বান জানান তিনি। তবে বিশ্লেষকদের মত, পাহলভির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কের শেকড় আরো গভীরে। তাদের দহরম মহরম জনসমক্ষে কম আসলেও বছরের পর বছর ধরে তাদের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়। আর সেই সফরে পাহলভি ইহুদিদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধিকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শনে যান। অথচ এর পাশেই অবস্থিত ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় বৃহত্তম স্থান ও ইরানিদের বিশাল সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমদের আবেগ আল আকসা মসজিদ পরিদর্শন করেননি। পাহলভির এমন কর্মকাণ্ড ধর্মপ্রাণ ইরানিদের মনে প্রচন্ড আঘাত করে, তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করে। ক্ষতিগ্রস্ত হয় তার সুনাম। এ অবস্থায় সবশেষ যুদ্ধে তিনি ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানিদের মনে জমে থাকা অবশিষ্ট করুণাটুকুও জলাঞ্জলি দিয়েছেন। নিজের পায়ে কুড়াল মেরে বন্ধ করেছেন ইরানে ফেরার সব রাস্তা। আশরাফ ঘানি সরকারের পতন ঘটিয়ে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসলেও এতদিনেও কারো সমর্থন আদায় করতে পারেনি তালেবান সরকার। অবশেষে 4 বছর পর প্রথম দেশ হিসেবে তাদের সেই স্বীকৃতি দিল রাশিয়া। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত বছর পর কেন তালেবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো? এর নেপথ্যে কি? 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। একে শুরু থেকেই মার্কিন ব্যর্থতা বলে আসছিল মস্কো। তবে এতদিনেও তালেবানকে স্বীকৃতি দেয়নি পুতিন সরকার, বরং কাবুলের সঙ্গে গোপনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাতেই বেশি মনোযোগী ছিল তারা। কিন্তু এবার তারা প্রকাশ্যে সমর্থন জানালো তালেবান সরকারকে। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি আফগানিস্তানের ইসলামিক সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি আনবে। আর রাশিয়ার এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ। তালেবানদের নিয়ে মার্কিন নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরও রাশিয়ার মতো শক্তিশালী দেশের এই স্বীকৃতি নিশ্চিতভাবেই দেশটির সামনে এখন খুলবে নতুন কূটনৈতিক দ্বার, অন্যদেরকেও স্বীকৃতি দিতে উৎসাহিত করবে। বিশেষত রাশিয়ার পথে হাঁটতে পারে এতদিন গোপনে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা পাকিস্তান, চীন, ইরান, তুরস্ক সহ অন্যান্য মুসলিম দেশ। কেননা বলা হচ্ছে তালেবান সরকারকে মস্কোর এই স্বীকৃতি দেওয়ার পেছনেও ভূমিকা আছে এ দেশগুলোর। বিশেষজ্ঞরা মনে করেন মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থেই কাবুলকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এছাড়া আশরাফ ঘানি সরকারের পতনের পর থেকেই কাবুলের সঙ্গে মস্কোর সম্পর্ক ক্রমে বৃদ্ধি পেয়েছে। তালেবানের প্রতি অতীত সমর্থন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশীদারিত্ব থাকাও দুদেশকে কাছাকাছি এনেছে। আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে চায় রাশিয়া। মস্কোর লক্ষ্য জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে আফগানিস্তানকে সহযোগিতা করা। তাছাড়া রাশিয়া TAPI মানে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত প্রকল্পের অধীনে দেশগুলোতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানিতে আগ্রহী। এছাড়া আফগানিস্তানে জ্বালানি প্রকল্প এবং সম্ভাব্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগ্রহ রয়েছে মস্কোর। দেশটিকে অন্যান্য পণ্যের ট্রানজিট হাব হিসেবেও বিবেচনা করছে মস্কো, কেননা আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এ অঞ্চলে রাশিয়ার প্রভাব বাড়াতে সাহায্য করতে পারে। তবে এসবের মাঝেও আফগানিস্তানের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি রাশিয়ার জন্য উদ্বেগের বিষয়।
রাশিয়ার স্বীকৃতি স্বাভাবিকভাবেই ভালোভাবে দেখবে না ওয়াশিংটন। মস্কোর এ পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তারা। সেই সঙ্গে নিজেদের অবস্থান আরো জোরদার করতে পারে ট্রাম্প প্রশাসন। কেননা অতীতে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞা জারি করেছে তালেবানদের একাধিক সিনিয়র নেতার উপর। সেই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে একরকম বিচ্ছিন্ন করে রেখেছে আফগানিস্তানের ব্যাংকিং খাতকে। এখন দেখার অপেক্ষা রাশিয়ার এই সমর্থনের পর নতুন করে কি পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্প্রতি প্রকাশ্যে আসা দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাস্কের এই নতুন দলের লক্ষ্য ও কৌশল কি হবে? দলটি কি পারবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে স্থায়ী কোনো প্রভাব সৃষ্টি করতে? এসব নিয়ে এবারে বিশ্লেষণ, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। ইলন মাস্কের এই পদক্ষেপের পেছনে মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থার প্রতি তার অসন্তোষ। তিনি একে প্রায়ই ইউনিপার্টি বা একদলীয় ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেন। তার অভিযোগ, রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলই দেশের বৃহত্তর স্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। মাস্কের এই ঘোষণার সূত্রপাত হয় মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত বিগ বিউটিফুল বিল নামক একটি বৃহৎ কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে। এই বিলের তীব্র বিরোধিতা করে মাস্ক এটিকে ঋণ দাসত্ব এবং অপচয় ও দুর্নীতির ফল বলে অভিহিত করেন। তার মতে এই বিল দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। প্রতিক্রিয়া ট্রাম্প মাস্কের কোম্পানিগুলোর জন্য ফেডারেল তহবিল বন্ধ করার, এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেন। জুলাই মাসের 4 তারিখে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি জরিপ পোস্ট করেন। সেখানে তিনি প্রশ্ন করেন, দ্বিদলীয় ব্যবস্থা থেকে স্বাধীনতা চান কি না। 12 লাখের বেশি ভোটের মধ্যে 65%-ও বেশি মানুষ একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে ভোট দেন। এই ফলের ভিত্তিতেই মাস্ক শনিবার 5 জুলাই আজ আমেরিকা পার্টি গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে বলে ঘোষণা দেন। মাস্ক স্পষ্ট করেছেন তার নতুন দল তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট বা কংগ্রেসের সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, বরং তারা প্রাথমিকভাবে 2 থেকে 3টি সিনেট আসন এবং 8 থেকে 10টি হাউস ডিস্ট্রিক্টে করবে। তার কৌশল হলো, যেহেতু কংগ্রেসে আইন প্রণয়নের ক্ষেত্রে সামান্য ভোটের ব্যবধানে সিদ্ধান্ত হয়, তাই এই অল্প কিছু আসন জিতে তারা ডিসাইডিং ভোট বা নির্ধারক শক্তি হিসেবে কাজ করতে চান। এর মাধ্যমে তারা জনগণের সত্যিকারের ইচ্ছাকে প্রতিফলিত করতে পারবেন বলে বিশ্বাস করেন। মাস্কের এই ঘোষণা রিপাবলিকান মহলে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ তারা মনে করছেন এর ফলে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা রয়েছে। অতীতে মাস্ক ট্রাম্পের একজন বড় আর্থিক সমর্থক ছিলেন এবং 2024 সালের নির্বাচনে শত শত মিলিয়ন ডলার রিপাবলিকান প্রচারে ব্যয় করেছেন। যে কোনো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত জটিল, কারণ এর জন্য বিভিন্ন রাজ্যের জটিল আইন, সময় সাপেক্ষ ব্যালট অ্যাক্সেস নিয়ম এবং তীব্র আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়। যদিও ইলন মাস্কের মতো একজন ধনী ব্যক্তির পক্ষে এটি সম্ভব, তবু তৃতীয় পক্ষের দলগুলোর জন্য মার্কিন রাজনীতিতে স্থায়ী প্রভাব তৈরি করা ঐতিহাসিকভাবে কঠিন। ইলন মাস্কের আমেরিকা পার্টি মার্কিন রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করেছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে বড় দায় রয়েছে জাতীয় পার্টির। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তথাকথিত 3টি নির্বাচনে দলটির অংশগ্রহণ শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা রেখেছে দলটি। একই সঙ্গে সরকার ও বিরোধী দলের থেকে দলটি নিজেকে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত করেছে। ক্ষমতার অংশ হয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পাশাপাশি দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়েছিল দলের নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিগত 15.5 বছরে আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। ফ্যাসিবাদের জন্য আওয়ামী লীগের মতো তাদের সমান দায় রয়েছে উল্লেখ করে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন তারা। কোনো কোনো দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিষিদ্ধের দাবিও তোলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, দলীয় অনুগতদের দিয়ে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের আগে দলদাস কর্মকর্তাদের সমন্বয়ে প্রশাসন ঢেলে সাজানোর প্রেক্ষাপটে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। কেবল আওয়ামী লীগ ও তার জোটভুক্ত কয়েকটি দল দলীয় সরকারের অধীনে ওই নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বর্জনের ঘোষণা দিলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়। হাসিনার অধীনে অনুষ্ঠিত 2018 এবং 2024 সালের নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেয়। এর আগে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় এ দলটি। ওই সময় সরকারের অংশীদার হলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণে অনিচ্ছুক ছিল। পার্টির চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের ভোট বর্জনের পক্ষে ছিলেন। তবে ওই সময় হাসিনার দাবার ঘুঁটি হয়েছিলেন এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তার নেতৃত্বে দলের একটি অংশ শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে ভোটে অংশ নেয়। জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙা ও মুজিবুল হক চুন্নু ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে দফারফা করে জাতীয় পার্টিকে ভোটে যেতে বাধ্য করে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা থেকেও নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির উপর চাপ দেওয়া হয়। ওই সময় পার্টির চেয়ারম্যান এরশাদকে বাসা থেকে তুলে নিয়ে অসুস্থ দেখিয়ে সিএমএইচে ভর্তি করা হয়। গ্রেপ্তারের চেষ্টা করা হলে এরশাদ আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিবেশী দেশ ভারত থেকেও দলটির উপর চাপ ছিল বলে অভিযোগ রয়েছে। এরশাদ যখন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন তখন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে তার সঙ্গে বৈঠক করেন। তিনি এরশাদকে নির্বাচনে অংশ নেবার জন্য অনুরোধ করেছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তখন খবর প্রকাশিত হয়। সুজাতা সিং ওই সময় জঙ্গি উত্থান সহ নানা জুজুর ভয়ও এরশাদকে দেখিয়েছিলেন বলে জানা যায়। নানামুখী চাপের মধ্যেও এরশাদ শেষ সময় পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়। এরশাদ তার লালমনিরহাট 1, রংপুর 3 ও ঢাকা 17 আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও বিধি সম্মত হয়নি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট 1 ও রংপুর 3 আসনের প্রত্যাহারের আবেদন গ্রহণ করেননি। এরশাদের পাশাপাশি তার ভাই ও পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও নির্বাচন বর্জন করেন। 10ম জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা যে তথাকথিত নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন সেখানেও জাতীয় পার্টিকে জায়গা দেয়া হয়। ওই সরকারের রওশন এরশাদ, ABM রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নুকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয় আর জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল। এর আগে 2008 সালে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। ওই নির্বাচনে জাতীয় পার্টি 27টি আসনে জয়লাভ করে। ওই সময় জাতীয় পার্টি GM কাদেরকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। জানা গেছে বিএনপি সহ দেশের বেশিরভাগ দলের বর্জনের মধ্যে দিয়ে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ নেয় 12টি দল। এর মধ্যে 5টির সঙ্গে আওয়ামী লীগ আসন ভাগাভাগি করে। আওয়ামী লীগ 247টি আসনে প্রার্থী দিয়ে 53টি আসন ছেড়ে দেয়। এর মধ্যে জাতীয় পার্টিকে দেয়া হয় 41টি আসন। এর মধ্যে তাদের 20 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এছাড়াও ভোটে যেতে 13টি আসনে। আওয়ামী লীগ সহ ওই 6টি দলের প্রতিনিধিত্বই সংসদে ছিল। নির্বাচনে 34টি আসন পেয়ে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। এরশাদ দলটির প্রধান হলেও শেখ হাসিনা দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী রওশন এরশাদকে করা হয় সংসদে বিরোধী দলীয় নেতা। পাশাপাশি জাতীয় পার্টি নজিরবিহীনভাবে সরকারের অংশীদার হয়। দলটির একজনকে মন্ত্রী ও 2 জনকে প্রতিমন্ত্রী করা হয়। পরে এরশাদকেও প্রধান উপদেষ্টার বিশেষ দূত করা হয়েছিল। সেই সাথে সরকার ও বিরোধী দলে থাকার কারণে রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা হয়। ওই সময় দলটি গৃহপালিত বিরোধী দলের তকমাও পায়। 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে তথাকথিত সমঝোতা হওয়ার বিষয়টি নিয়ে দলটির মহাসচিব মুজিবুর রহমান চুন্নু এক পর্যায়ে স্বীকারও করেন। 2023 সালের 1 জানুয়ারি সংসদে দেয়া এক বক্তব্যে চুন্নু বলেন, এরশাদ না চাইলেও 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। বেগম রওশন এরশাদ এবং আমরা কয়েকজন দলের চেয়ারম্যান HM এরশাদের সঙ্গে বেইমানি ও বিদ্রোহ করে রওশন এরশাদের নেতৃত্বে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা সেই নির্বাচনে না এলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। শুধু লিগ্যাসির কারণে সেদিন আমরা কষ্ট করে এরশাদকে নির্বাচন করার ব্যবস্থা করেছিলাম।
সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের সাথে সমঝোতা করার ক্ষেত্রে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় আলোচিত ছিলেন। তারা দুজন জাতীয় পার্টিতে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ছিলেন। 1/11-এর আগে পরে এই দুই নেতা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সম্পর্কের অনুঘটক হিসেবে কাজ করেছেন। তবে 2014 সালে নির্বাচনের আগে তাদের সাথে চুন্নু, রুহুল আমিন হাওলাদার সহ কয়েকজন যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক পরিচয় চুন্নু এই প্রক্রিয়ায় যুক্ত হন বলে জানা গেছে। এদিকে 10ম সংসদ নির্বাচন বর্জন করলেও 2018 সালে অনুষ্ঠিত 11তম সংসদ নির্বাচনে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি করে অংশ নেয়। এরশাদের ভাই ও পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও 5 জানুয়ারি নির্বাচনের আগে পরে শেখ হাসিনা সরকারের সমালোচকের ভূমিকায় থাকলেও 2018 সালের নির্বাচনে তার অবস্থানের পরিবর্তন ঘটে। তিনি 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হন। নির্বাচনের পর এরশাদ বিরোধী দলীয় নেতা হন। পরে এরশাদের মৃত্যুর পর রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা এবং জিএম কাদের উপনেতা হন। জাপার চেয়ারম্যান হন জিএম কাদের। এই ধারাবাহিকতায় জিএম কাদের সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন। অবশ্য নির্বাচনের আগে তিনি নির্বাচনে না যাওয়ার ঘোষণা সহ সরকারের বিরুদ্ধে সরব থাকলেও 2023 সালের আগস্ট মাসে ভারত সফরের পর মুখে কুলু পাটেন। সফর শেষে দেশে ফিরে তিনি বলেন, কার কার সঙ্গে সেখানে আলোচনা হয়েছে, কি বিষয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। ভারত বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন। পরে আগের দুটি নির্বাচনের ধারাবাহিকতায় 2024 সালের ডামি নির্বাচনেও জিএম কাদেরের নেতৃত্বে জাপা অংশ নিয়ে তৃতীয়বারের মতো বিরোধী দলের আসনে বসে। রওশন এরশাদ 2024 সালের নির্বাচন থেকে ছিটকে পড়েন। নির্বাচনের আগে শেখ হাসিনার কাছে তদবির করেও আশানুরূপ সাড়া পাননি তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর তার প্রধান দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ সহ তাদের আইনের আওতায় আনার দাবি ওঠে। গত মে মাসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর সফরকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এ দাবির বিষয়টি সামনে আনেন। ওই সময় তিনি জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আখ্যায়িত করে বলেন, বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল জাতীয় পার্টি। তারা অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি নির্বাচনের দল সেজে বসে থাকত। আওয়ামী লীগের ক্ষেত্রে যে পরিণতি হয়েছে তা জাতীয় পার্টিরও হওয়া উচিত। এর আগে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে ইসিতে আবেদন জানিয়েছে। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর প্রধান উপদেষ্টার সাথে দুটি বৈঠকে জাতীয় পার্টি অংশগ্রহণের সুযোগ পেলেও ছাত্র জনতার দাবির মুখে ওই দলটিকে আর কোনো কর্মসূচিতে ডাকা হয়নি। সংস্কার প্রক্রিয়া থেকেও দলটিকে বাইরে রাখা হয়েছে। ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে ছাত্র জনতা দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহকে বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং সুবিধাভোগী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে। তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই, বরং ফ্যাসিবাদের দোসর হিসেবে তাদেরও আইনের আওতায় আনা দরকার। অন্য দলগুলোর মতো জাতীয় পার্টিও 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জন করলে ইতিহাস ভিন্ন হতে পারত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিন্ন হতো কিনা জানি না, তবে নিঃসন্দেহে জনতার শক্তি বৃদ্ধি পেত। মনোনয়ন, পদ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে। মনোনয়ন বাণিজ্যে তার দলের সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলিয়ে মামলা করেন। জিএম কাদের ছাড়াও তার স্ত্রী শেরিফা কাদের ও মহাসচিব চুন্নু সহ 10 জনকে আসামি করা হয়। জিএম কাদেরের বিরুদ্ধে সংরক্ষিত আসনে এমপি পদ বিপুল অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তিনি প্রভাব খাটিয়ে একাদশ জাতীয় সংসদে স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে এমপি করেন। দলের অন্যদের মতামত উপেক্ষা করে 2024 সালের নির্বাচনে স্ত্রীকে ঢাকার গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দেন। দুর্নীতি দমন কমিশন জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। দুদক সূত্র জানায়, জিএম কাদেরের নামে বেনামে সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া, সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে জিএম কাদের এবং তার স্ত্রী সহ
19 জনের বিরুদ্ধে। গত মাসের শুরুতে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। প্রায় 6.5 বছর আগের ঘটনায় লালমনিরহাট সদর থানায় এই মামলাটি করেন খলিলুর রহমান নামে ওই পোলিং এজেন্ট। রাজনীতিতে আলোচিত সমালোচিত চরিত্র জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু 15.5 বছর রাজনীতির মাঠে খলনায়কের মুখ্য ভূমিকায় ছিলেন। তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এমপি থেকে শুরু করে মন্ত্রিত্ব পর্যন্ত সব স্বাদই নিয়েছেন। 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনে মুজিবুল হক চুন্নু তার নির্বাচনী পোস্টারে নিজেকে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত হন। গত 6 অক্টোবর রাজধানীর উত্তরার পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মুজিবুল হক চুন্নুকে আসামি করা হয়। ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, মহিলা দলের নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, মহাখালীতে রেস্টুরেন্টে নারী হেনস্থা সহ সম্প্রতি বেশ কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব ঘটনার জের ধরে প্রশ্ন উঠছে, বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটির নেতাকর্মীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছেন কিনা। এমনও প্রশ্ন উঠছে যে বিএনপি তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কিনা। যদিও গত অগাস্টের পর থেকে অপরাধমূলক ঘটনায় নাম আসায় বিএনপি তাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তারপরেও হামলা, দখল, চাঁদাবাজি, থানায় প্রভাব বিস্তার সহ নানা ধরনের অভিযোগ প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে। বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি নেতাদের অটোমেটিক একটি কর্তৃত্ব তৈরি হয়েছে। দলের নেতারা মনে করছেন আওয়ামী লীগের পতনের পর অনেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নানা ঘটনায় জড়িয়েছেন, যা পরে দলের হাইকমান্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আবার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর অনেকে নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব স্থাপনে উদ্যোগী হওয়ার কারণেও নতুন করে কিছু ঘটনা ঘটেছে। তবে অপরাধমূলক ঘটনাগুলো নিতান্ত ব্যক্তিকেন্দ্রিক অপরাধ বলেই মনে করছেন বিএনপির হাইকমান্ডের নেতারা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার খবর পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দলের হাইকমান্ড। এছাড়া অল্প কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠায় ঢালাওভাবে পুরো দলকে দোষারোপের সুযোগ নেই বলেও বলছেন তিনি। মিস্টার আহমেদ আরও দাবি করেন যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে অপপ্রচারও চালানো হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র বলছে, সারা দেশে বিভিন্ন ঘটনায় গত বছর অগাস্ট থেকে শুরু করে চলতি মাস পর্যন্ত 4000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠ পর্যায়ে বিএনপির অনেকে শুরুতে ক্ষোভ থেকে হামলা, চাঁদাবাজি ও হাঙ্গামায় জড়িয়েছেন। মাঠ পর্যায়ে অনেকটা সরকারি দলের আমেজে থাকলেও বিএনপি যেহেতু এখনো ক্ষমতায় আসেনি, তাই কর্মী সমর্থকরা কেউ অপরাধে জড়ালে দলটির কিছু করার নেই, এই সুযোগেই অনেকে অপরাধে জড়াচ্ছে বলে মনে করছেন তারা। পাশাপাশি দলের শীর্ষ নেতা দেশে না থাকায় অনেক নেতাকর্মী অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের সুযোগ নিচ্ছে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। আবার কোনো কোনো বিশ্লেষকের মতে বিএনপির মতো বড় দলগুলোতে এটি একটি মজ্জাগত সংকট যে তারা তাদের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখতে পারে না। তবে সালাউদ্দিন আহমেদের মতো বিশ্লেষকদের অনেকে এটিও মনে করেন যে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টায় বিভিন্ন পক্ষ উদ্দেশ্যমূলকভাবে নানা ঘটনায় বিএনপিকে জড়িয়ে বিভিন্ন রকম প্রচার করে আসছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।